Yes, Amira, we can start. Okay. আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের হিলটির সেকেন্ড যে ফায়ার স্টপ ওয়েবিনার জয়েন করার জন্য। আমি সামিরা আলী, ফায়ার প্রোটেকশন কনসালটেন্ট ফ্রম হিলটি বাংলাদেশ। আজকে আপনাদের সাথে আছি ওয়েবিনারের স্পিকার হিসেবে, এবং আমার সাথে আরও আছেন আমাদের ইঞ্জিনিয়ারিং ম্যানেজার মিস্টার পাওয়ান নিগম. He is the engineering manager for Southeast Asia, and also as moderator we have Sanchit with us. Sanchit আমাদের ডিজিটাল মার্কেটিং ম্যানেজার ফর সাউথইস্ট এশিয়া। সো আজকের আমাদের যে টপিকটা নিয়ে আমাদের ওয়েবিনার ফায়ার স্টপের, সেটা হচ্ছে এনশিওরিং সেফটি উইথ টেস্টেড ফায়ার স্টপ সিস্টেম। সো ফার্স্টে হচ্ছে গিয়ে আজকের যে এজেন্ডাগুলো আছে সেগুলো নিয়ে একটু ডিসকাস করি। প্রথমত আমরা হচ্ছে কি ফায়ার স্টপ সিস্টেমটা নিয়ে কি বুঝবো, ফায়ার স্টপ সিস্টেমটা কি, এবং একটা টেস্টেড ফায়ার স্টপ সিস্টেমের গুরুত্ব কতটুকু, এবং কি জন্য একটা টেস্টেড ফায়ার স্টপ সিস্টেম প্রয়োজন, সেটা নিয়ে আমরা আলোচনা করব। সেকেন্ডলি, আমাদের অর্থনীতিতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যে সেক্টরটি, আরএমজি সেক্টর, রেডিমেড গার্মেন্টস সেক্টর, সেই সেক্টরের যে কি রিকোয়ারমেন্টগুলো আছে প্যাসিভ ফায়ার প্রোটেকশনে, সেগুলো নিয়ে আমরা ডিসকাস করব, এবং যে চ্যালেঞ্জগুলো আমরা বর্তমানে ফেস করছি টু প্রোভাইড প্রপার ফায়ার সেফটি অর লাইক প্যাসিভ ফায়ার প্রোটেকশন সিস্টেম ইন দ্য আরএমজি সেক্টর, সেগুলো নিয়ে আমরা ডিসকাস করব। প্লাস হচ্ছে কি এই যে চ্যালেঞ্জগুলো, এগুলো ওভারকাম করার জন্য হিলটি কি ইনিশিয়েটিভ নিচ্ছে বা নিয়েছে, বা আমরা কি ধরনের সলিউশন প্রোভাইড করছি, সেটা নিয়ে একটা ডিসকাশন করা হবে। একদম লাস্টে হচ্ছে কি আমরা বেস্ট প্র্যাকটিসেস যেগুলো করলে আমরা একটা ফুল প্রুফ একটা ফায়ার প্রুফ সিস্টেম দিতে পারবো, সে ডিজাইন, ইনস্টলেশন, বেস্ট প্র্যাকটিসগুলো নিয়ে আলোচনা করব। এবং সবার শেষে একটা কোয়েশ্চেন অ্যান্সার সেশন থাকবে, যেখানে আপনাদের যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো চ্যাট বক্সে লিখবেন। আমরা চেষ্টা করব সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। এবং সবাইকে আবারও বলছি অনেক অনেক ধন্যবাদ আমাদের এই ওয়েবিনার সেশনে জয়েন করার জন্য। এটা আমাদের সেকেন্ড ফার্স্ট অফ ওয়েবিনার হিলটি থেকে এই বছরের জন্য, এবং এটা আমাদের শেষ ওয়েবিনার ফর দিস ইয়ার। সো শুরু করতে যাচ্ছি। ফার্স্ট অফ অল অ্যাবাউট হিলটি। আমরা সবাই কম বেশি হিলটি সম্বন্ধে জানি। সো হিলটি প্রায় 83 বছর পুরনো একটি কোম্পানি। বিশ্বের 120টির মতো দেশে বর্তমানে হিলটির হচ্ছে কার্যক্রম পরিচালিত হচ্ছে। We have 34,000 team members around the globe. আমাদের মেইন যে প্রসপেক্ট সেটা হচ্ছে আমরা ডিরেক্ট কাস্টমার রিলেশনশিপে বিশ্বাসী, এবং আমরা হচ্ছে এই কাস্টমার সাপোর্ট দিয়ে থাকি সব রকমের। সেটা হচ্ছে কি সেলসের পাশাপাশি যে টেকনিক্যাল সাপোর্টটা, সেটাও হিলটি দেয়, যার কারণে আমাদের এই ওয়েবিনার করা বা টেকনিক্যাল সেশনগুলো করা, যাতে করে আমরা একটা প্রপার সলিউশন প্রোভাইড করতে পারি। সো হিলটির যে মেইন মোটো সেটা হচ্ছে মেকিং কনস্ট্রাকশন বেটার, এবং এই মোটো নিয়ে ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে হিলটি কাজ করে যাচ্ছে। সো যদি আমাদের গ্লোবাল প্রোডাকশন নেটওয়ার্কের কথা বলতে পারি, উই হ্যাভ আওয়ার প্রোডাকশন নেটওয়ার্ক ইন এশিয়া, ইন ইউরোপ, ইন ইউএসএ, লাইক অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড আমাদের প্রোডাকশন নেটওয়ার্কগুলো আছে। দিস আর আওয়ার প্রোডাকশন প্লান্টস। সো এখন আসি আজকের মেইন আমাদের যে এজেন্ডা ছিল, সেটা হচ্ছে গিয়ে টেস্টেড ফায়ার স্টপ সিস্টেম। সো টেস্টেড ফায়ার স্টপ সিস্টেম কেন প্রয়োজন? যে কোনো দেশের যে বিল্ডিং কোড বা কিছু স্ট্যান্ডার্ড থাকে, যাতে করে একটা বিল্ডিং পুরোপুরি একটা মানুষের জন্য সুরক্ষিত থাকে। যেমন অগ্নি দুর্ঘটনাগুলো ঘটছে সেগুলো যাতে না ঘটে, বা অনেক সময় বিল্ডিং কোলাপস করে সেটা যাতে না ঘটে, তার জন্য হচ্ছে কিছু কোড অ্যান্ড স্ট্যান্ডার্ড ফলো করা হয়। যেমন বাংলাদেশের ক্ষেত্রে আমরা বিএনপিসি ফলো করি, ফায়ারের ক্ষেত্রে আমরা এনএফপিএ ফলো করছি, তেমনি অন্যান্য দেশেও বিভিন্ন কোড ফলো করা হয়। সো ফায়ার স্টপের কথা যদি বলতে আসি, এনএফপিএ তে ফায়ার স্টপের কথা বলা আছে। যে জিনিসগুলো মেনশন করা আছে প্যাসিভ ফায়ার প্রোটেকশন বা ফায়ার স্টপের ক্ষেত্রে বিএনপিসিতে, সেখানে হচ্ছে গিয়ে ফায়ার কম্পার্টমেন্টেশন কি বলা আছে, ফায়ার সেপারেশন কেন দরকার সেটা বলা আছে, এবং দুটা যদি ডিফারেন্ট অকুপেন্সি হয় সেক্ষেত্রে ওয়াল বা ফ্লোর কয়েক ঘন্টা ফায়ার রেটিং হবে, সেটাও কিন্তু আমরা বিএনপিসিতে পাচ্ছি। এবং বিএনবিসি যে 2021 নতুন যে গ্যাজেটেড, সেই বিএনবিসিতে আপনারা হচ্ছে কি এখানে বিএনবিসি থেকে কিছু স্ক্রিনশট নেওয়া হয়েছে, এবং বিএনবিসিতে এটাও বলা আছে যে ওপেনিং দিয়ে যদি কোনো সার্ভিস লাইন যায়, যেমন কেবল ওয়্যারিং ও টেলিফোন কেবলস, কম্বাস্টেবল পাইপ, সেই ক্ষেত্রে আমাদেরকে ফায়ার রেটেড সিলেন বা ফায়ার রেটেড ডিভাইস দিয়ে সেটাকে বন্ধ করতে হবে। সো আরেকটা জিনিস হচ্ছে বিএনবিসিতে দেওয়া আছে, সেটা হচ্ছে একটা টেবিল দেওয়া আছে 3.2.1, যেখানে হচ্ছে কি অকুপেন্সি সেপারেশনের বিষয়টা বলা হচ্ছে। যেমন দুটো ডিফারেন্ট অকুপেন্সি একটা বিল্ডিং এ আছে। যদি আমি আরএনজির উদাহরণটা এখানে দেই, সেই ক্ষেত্রে দেখা যাবে আরএনজির ক্ষেত্রে যে প্রোডাকশন ফ্লোরটা আছে সেটাকে আমরা G2 ধরি অকুপেন্সি, এবং যে আমাদের ওয়্যার হাউসটা আছে সেটাকে আমরা হচ্ছে H2 ধরি।
তো G2 আর H2 এর মধ্যে যদি আমরা দেখি, এখানে G2 আর H2 মিলে দেখা যাবে যে 3 ঘন্টা ফায়ার সেপারেশন দরকার, সেটা ওয়াল টু ওয়াল হোক আর ফ্লোর টু ফ্লোর। সেম হচ্ছে যদি ডিফারেন্ট অকুপেন্সি, সেম অকুপেন্সি A5 হোটেল অকুপেন্সি, আমরা যদি A5 উপর থেকে এবং বাম পাশ থেকে A5 কে মিলাই তাহলে দেখতে পারবো আমাদের 2 ঘন্টা ফায়ার রেটিং প্রয়োজন। সো এইভাবে কিন্তু বিএনবিসিতে ফায়ার রেটিং এর রিকোয়ারমেন্টটা, কত ঘন্টা ফায়ার রেটিং প্রয়োজন এবং এই যে ফায়ার রেটিংটা যে একটা অকুপেন্সি থেকে আরেকটা অকুপেন্সিতে বা সেম অকুপেন্সির মধ্যে একটা ফায়ারের রেটিং থাকতে হবে সেটা কিন্তু বলা আছে। বাট বিএনবিসিতে আমরা সবাই জানি যে কিছু জিনিস খুব মানে ডিটেলস ভাবে ডিসকাস করা হয়নি। যেমন অ্যাক্টিভ ফায়ারের ক্ষেত্রে আমরা কিন্তু ডিটেলসটা বিএনবিসি থেকে পাই না, সেক্ষেত্রে আমরা এনএফপিএ ফলো করি। সেম হচ্ছে প্যাসিভ ফায়ারের ক্ষেত্রেও আমরা এনএফপিএ ফলো করি ডিটেলসটা জানার জন্য। সো এনএফপি এর কোডগুলো যদি দেখতে চাই, এগুলো এনএফপি এর কোড। তো আমাদের মেইন যেটা লাইফ সেফটি কোড এনএফপিএ 101, এনএফপিএ 101 এ যদি আমরা আসি তাহলে দেখতে পারবো এনএফপিএ 101 এ বলা আছে যে ফায়ার স্টপের জন্য যে ডিভাইস বা সলিউশনগুলো আমরা ইউজ করব, ডিভাইস হতে পারে, সিলেন্ট হতে পারে, সেগুলো হতে হবে টেস্টেড অ্যাজ পার ASTME E814 অথবা UL 1479। এখন হচ্ছে কেন আমার টেস্টেড সিস্টেম দরকার? অনেকে এটা বলে থাকে যে এটা জাস্ট কস্ট বাড়ানোর জন্য বা এমন কিছু। আসলে জিনিসটা এমন যে ফায়ার স্টপ সিস্টেমটা হচ্ছে ইটস আ লাইফ সেফটি সিস্টেম, এবং আমরা যদি একটা টেস্টেড বা লিস্টেড সিস্টেম প্রোভাইড না করতে পারি আমরা কিন্তু কখনোই এনশিওর করতে পারবো না যে ইন কেস অফ ফায়ার ইনসিডেন্ট এটা প্রপারলি কাজ করবে। সো এই জন্য কিন্তু যে ন্যাশনাল এন্ড ইন্টারন্যাশনাল কোডগুলোতেও খুব এমফাসাইজ করা হয় যাতে টেস্টেড এবং লিস্টেড সিস্টেমই ইউজ করা হয়। সো আমি যদি এনএফপি এর অন্যান্য কোডগুলোতেও দেখি, এনএফপিএ 1 বা এনএফপিএ 70, সব জায়গায় কিন্তু বলা আছে যে আমাকে এই থ্রো পেনিট্রেশন বা এক্সপানশন জয়েন্ট বা এজ অফ স্ল্যাব অ্যাপ্লিকেশন যেগুলো আছে সেখানে ফায়ার স্টপ সিস্টেমের যে প্রোডাক্টগুলো ইউজ করবো সেগুলো কি টেস্টেড হতে হবে বা লিস্টিংটা কিরকম ধরনের হতে হবে। সো যদি আমরা এখন ফায়ার প্রোটেকশনের ক্ষেত্রে আসি, ফায়ার প্রোটেকশনের ক্ষেত্রে হচ্ছে আমাদের দুটো সিস্টেম আছে, একটা অ্যাক্টিভ ফায়ার প্রোটেকশন সিস্টেম, একটা প্যাসিভ ফায়ার প্রোটেকশন সিস্টেম। অ্যাক্টিভের সম্বন্ধে আমরা কম বেশি সবাই খুব ভালোভাবেই জানি এবং এটা বাংলাদেশে খুব বেশি ইমপ্লিমেন্ট করা হয়েছে রিসেন্ট ইয়ারে। অ্যাক্টিভের ক্ষেত্রে আমাদের ডিটেকশন সিস্টেম থাকে এবং হচ্ছে কি ডিটেকশনের জন্য এবং সাপ্রেশন সিস্টেম থাকে, স্প্রিংকলার বেস সিস্টেম হতে পারে, হাইড্রেন্ট সিস্টেম হতে পারে, আর গ্যাস সাপ্রেশন সিস্টেম হতে পারে। প্যাসিভের ক্ষেত্রে আমরা যে জিনিসটার সাথে পরিচিত সেটা হচ্ছে মেইনলি ফায়ার ডোরস, or in some cases fire dampers, or হচ্ছে ফায়ার কার্টেন ফর লিফটস or atriums। বাট এটা ছাড়াও আরো কিছু ওপেনিং থেকে যায়, যেমন হচ্ছে একটা ওয়াল দিয়ে একটা কেবল ট্রে আসছে, অথবা একটা কম্বাস্টেবল পাইপ আসছে, অথবা কিছু কেবল বান্ডেল আসছে। এগুলো সবই কিন্তু কম্বাস্টেবল এবং কেবলটা যদি পুড়ে যায়, ইনসুলেশনটা পুড়ে যাচ্ছে, পাইপটা গলে যাচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু একটা ভয়েড তৈরি হয়, যে ভয়েড দিয়ে খুব সহজে এক পাশ থেকে আরেক পাশে ধোঁয়া এবং আগুন পাস করতে পারে। সো এগুলোকে প্রপারলি সিল করাটাই হচ্ছে প্যাসিভের কাজ। সো আমি যখন একটা স্টেয়ার কেসে শুধুমাত্র ফায়ার ডোর লাগাচ্ছি তখন কিন্তু আমার এটা ফুললি ফায়ার রেটেড হচ্ছে না, আনলেস অর আনটিল there is like fire sealant used for the cable penetration. আরেকটা বিষয় হচ্ছে কি কম্পার্টমেন্টেশনের পারপাসটা। কম্পার্টমেন্টেশনের পারপাস আমরা নিজেরাই বুঝতে পারছি যে আমাদের যে ধোঁয়া বা আগুন যাতে এক ফ্লোর থেকে আরেক ফ্লোরে না যেতে পারে, বা আমাদের এসকেপ রুট যেটা আছে সেটা হচ্ছে ফুললি যাতে ধোঁয়া বা আগুন মুক্ত থাকতে পারে। দেখা যায় যে ধোঁয়া বা আগুনের ক্ষেত্রে কারণেই বেশিরভাগ মানুষ একটা বিল্ডিং থেকে বের হতে পারছে না। বাট যখন আমরা ধোঁয়াটাকে একটা জায়গায় আবদ্ধ করে ফেলছি তখন খুব সহজেই মানুষজন এভাকুয়েশনটা খুব ইজি হয়ে যায়, মানুষ খুব সহজেই বের হয়ে যেতে পারে। এবং যে দুর্ঘটনাগুলো ঘটছে আমরা দেখতে পাই যে সবচেয়ে বেশি মানুষ কিন্তু শ্বাসরোধ হয়ে মারা যায়। এবং ফায়ার সার্ভিসের ক্ষেত্রেও দেখা যায় আগুনটা খুব দ্রুত ছড়িয়ে যাওয়ার কারণে ফায়ার সার্ভিস কিন্তু খুব সহজে আগুনটা নিভাতে পারে না। সো আমরা যখন প্যাসিভ ফায়ার প্রোটেকশন ফুললি এবং ফুল প্রুফ ভাবে ইমপ্লিমেন্ট করব তখনই হচ্ছে গিয়ে ফায়ারটা একটা জায়গায় আবদ্ধ থাকবে এবং ফায়ার সার্ভিসের জন্য এটা ইজি হবে আগুনটা নিভানো এবং রেস্কিউ কাজটা করা। সো এখন হচ্ছে কি যদি আমি প্যাসিভ ফায়ার প্রোটেকশনের মেইন যে তিনটা পার্ট আছে, তিনটা আমাদের আইটেম আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে থ্রো পেনিট্রেশন, যেটা হচ্ছে ওয়াল বা ফ্লোরের মধ্যে দিয়ে বিভিন্ন ইউটিলিটি আইটেম, কম্বাস্টেবল পাইপস, কেবল ট্রেস, কেবল বান্ডেল, অথবা হচ্ছে গিয়ে মেটাল পাইপ, বিবিটি, এগুলো যে পাস করছে সেটার জন্য আমাদেরকে যে টেস্টিং স্ট্যান্ডার্ডটা বলা আছে থ্রো পেনিট্রেশনের জন্য এনএফপিএ তে, সেটা হচ্ছে ASTME E814 অথবা UL 1479।
কনস্ট্রাকশন জয়েন্ট বলতে আমরা দুটো বিল্ডিং এর মাঝখানে যে জয়েন্টটা থাকে এটা এক্সপানশন জয়েন্ট হতে পারে, এটা টপ অফ ওয়াল জয়েন্ট হতে পারে। সেই ক্ষেত্রে যে টেস্টিং স্ট্যান্ডার্ডটা এনএফপিএ তে বলা আছে সেটা হচ্ছে ASTM E1966 or UL 2079। অ্যাকর্ডিংলি হচ্ছে কি পেরিমিটার জয়েন্ট, যে গ্লাস বিল্ডিং এ আমার গ্লাস এবং গ্লাস ফাসাদ এবং স্ল্যাবের মধ্যে একটা ফাঁকা জায়গা থেকে যায়, সেখানে যে ফায়ার প্রুফিংটা বা সিলেন্টটা আমাদেরকে ইউজ করা হয় সেটার জন্য যে টেস্টিং স্ট্যান্ডার্ডটা বলা আছে সেটা হচ্ছে ASTM E2307। সো এখন হচ্ছে গিয়ে এই প্রত্যেকটা যে টেস্টিং স্ট্যান্ডার্ড বলছি, এই টেস্টিং স্ট্যান্ডার্ড গুলোতে আমাদের এই অ্যাসেম্বলি গুলোর 3টা টেস্ট করা হয়। একটা হচ্ছে ফায়ার রেটিং, একটা হচ্ছে টি রেটিং, একটা হচ্ছে এল রেটিং। এই 3টা টেস্ট করাই হচ্ছে কি এই স্ট্যান্ডার্ড গুলোর মধ্যে পড়ে। সো আমরা হচ্ছে কি এখন যদি টেস্ট গুলো দেখতে চাই, সো প্রথমত যে টেস্টটা করা হয় সেটা হচ্ছে হোস্টিং টেস্ট, যেটা হচ্ছে কি একটা সিস্টেমের স্টেবিলিটি চেক করার জন্য করা হয়ে থাকে। আমরা অ্যাক্টিভ ফায়ার প্রোটেকশনের সাথে যারা পরিচিত তারা জানি যে হোস্টিং টেস্টটা অ্যাক্টিভের প্রত্যেকটা ইকুইপমেন্টের ক্ষেত্রেই করা হয়। হোস্টিং টেস্টে আফটার ফায়ার যে অ্যাসেম্বলিটা আছে সেই অ্যাসেম্বলিটাকে একটা হোস্ট মানে ওয়াটার প্রেসারে, সার্টেন ওয়াটার প্রেসারে টেস্ট করে দেখা হয় যে এটা উইথস্ট্যান্ড করতে পারছে কিনা প্রেসারটা, আর এটা ওয়ালটা কি কলাপস করছে কিনা। সো ফার্স্ট অফ অল হোস্টিং টেস্ট করা হয়। সেকেন্ড হচ্ছে ইন্টিগ্রিটি চেক করা হয়, ফায়ার রেটিং। আমি যে সিস্টেমটা রেডি করছি, যে থিকনেসের ম্যাটেরিয়াল দিচ্ছি সেটাতে 2 ঘন্টা ফায়ার রেটিং দিচ্ছে না 3 ঘন্টা ফায়ার রেটিং দিচ্ছে, সেটা আমি হচ্ছে ইন্টিগ্রিটি বা এফ রেটিং টেস্টিং থেকে পাচ্ছি। থার্ড লাস্ট অফ অল যেটা টেস্ট করা হয় সেটা হচ্ছে ইনসুলেশন, কতক্ষণ পর্যন্ত হিট এক পাশ থেকে আরেক পাশে যাচ্ছে না সেটা টেস্ট করা হয়। সো এই 3টা টেস্টই কিন্তু ASTM E814 যেটা বললাম আমরা থ্রো পেনিট্রেশনের জন্য, তো UL এর যে টেস্ট আছে সেখানে এই 3টা টেস্ট করা হয়। এখন যদি হোস্টিং টেস্টে আসি, এখানে একটা ভিডিও আছে হোস্টিং টেস্টের। এটা হিলটির ল্যাব, জার্মানিতে। We have our lab facilities in USA also. These are the products যেগুলো ইউজ করা হয় ফায়ার স্টপ সিস্টেমে। সেখানে একটা অ্যাসেম্বলি রেডি করা হচ্ছে, যেটাকে ফার্স্টে ফায়ার টেস্ট করা হবে এবং এরপর হোস্টিং টেস্ট করা হবে। ফার্স্ট অফ অল ফায়ার টেস্টটা করা হচ্ছে। And then after burning হোস্টিং টেস্টটা করা হয়। সো এখানে দেখা যাচ্ছে ওয়ালটা কিন্তু ইনট্যাক্ট আছে, ওয়ালের কোনো ড্যামেজ হচ্ছে না। সো আমরা যে হোস্টিং টেস্টটা দেখলাম, এটার উদ্দেশ্য মেইনলি এটাই, হোস্টিং টেস্টটা করা হয় এই জন্য যাতে বোঝা যায় যে আগুন লাগার পর যখন ফায়ার ফাইটিং করা হবে তখন যেন বিল্ডিং এর যে ওয়ালটা আছে যেখানে আমরা ফায়ার স্টপ ইউজ করছি সেটা কলাপস না করে। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন প্যাসিভ ফায়ার প্রোটেকশন অর ইন ফায়ার প্রোটেকশন সিস্টেম। নাও আমাদের আজকে যে ফোকাস যে ইন্ডাস্ট্রিটার উপর আমরা আজকে করছি যেটা হচ্ছে রেডিমেড গার্মেন্ট ফ্যাক্টরিজ। সো আমরা সবাই জানি যে বাংলাদেশের ক্ষেত্রে আরএনজি সেক্টর কতটা গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশের সবচেয়ে বড় অর্থনীতিতে ভূমিকা রাখছে হচ্ছে কি আরএনজি সেক্টর। এবং যদি আমরা মানে পরিসংখ্যানে দেখতে যাই তাহলে 4.2 মিলিয়ন পিপল অ্যাক্টিভভাবে গার্মেন্ট সেক্টরে কাজ করছে এবং 80% and more than 80% of women working in the garment sector. And also যদি আমরা ওভারঅল দেখতে চাই তাহলে দেখা যাচ্ছে যে 40 মিলিয়ন মানুষের হচ্ছে গিয়ে আর্নিং আর লাইভলিহুড আসছে হচ্ছে এই আরএনজি সেক্টর থেকে। সো এখানে একটা বড় আমাদের একটা মানব সম্পদ এই সেক্টরে কাজ করছে এবং এই এত বড় একটা ওয়ার্ক প্লেসে সেফটি এনশিওর করা এটা আমাদের জন্য মাস্ট।
এবং আমরা দেখে আসছি 2013 সালের পর থেকে বিভিন্ন অর্গানাইজেশন এসেছে এবং তারা অক্লান্তভাবে পরিশ্রম করে যাচ্ছে যে কিভাবে এই গার্মেন্টস সেক্টরটাকে মানে কাজের পরিবেশটা ভালো করা যায়, কিভাবে একটা সেফ এনভায়রনমেন্ট তাদেরকে দেওয়া যায়। আমরা দেখে আসছি অ্যাকর্ড অ্যালায়েন্স থেকে শুরু করে নাও RSC is also working, so ILO is working, RCC, নিরাপন, everyone is working to make this environment safe for the workers. সো এই যে বিভিন্ন পদক্ষেপ এই অর্গানাইজেশনগুলো নিয়েছে, এই যে আমরা গুড প্র্যাকটিসেস গুলো করছি, আমরা NFPA ফলো করছি, তাতে কিন্তু আমরা যদি এই পরিসংখ্যানে দেখি তাহলে কিন্তু আগের থেকে আমাদের কিন্তু ক্যাজুয়ালিটি অনেক কমে গেছে। অগ্নি দুর্ঘটনা বা আমি যদি অ্যাক্সিডেন্টের কথা বলতে চাই, ফায়ার অ্যাক্সিডেন্ট ইনসিডেন্ট, সো এটা ঘটবেই, এটা কোনোভাবে থামানো যাবে না। অনেক অসাবধানতার ক্ষেত্রেও ঘটে, অনেক সময় এটা আসলে কোনোভাবে থামানো যায় না, দুর্ঘটনা ঘটেই। বাট সেই দুর্ঘটনায় যে মৃত্যুগুলো ঘটতেছে, মৃত্যু কিন্তু হার অনেক কমে আসছে। বাট হ্যাঁ, এখনো দেখা যাচ্ছে যে ইনজুরিসের হার অনেক বেশি। সো আমরা কিছু ডেটা পেয়েছি, যে ডেটাগুলো হচ্ছে গিয়ে আমাদের ইন্টারন্যাশনাল সেফটি অ্যাকর্ডের ওয়েবসাইট থেকে নেওয়া। এখানে দেখা যাচ্ছে যে আমরা যদি আগে দেখি 1990 থেকে 13 পর্যন্ত, সেই সময়ে যে ক্যাজুয়ালিটিটা ছিল পার্সেন্টেজ আর এখনের যে পার্সেন্টেজ, সেটা অনেকটুকু কমে আসছে। এবং রিসেন্ট ডেটা যদি দেখি, রিসেন্ট ডেটা 2021 সালের ডেটাও যদি দেখি, আমরা কিন্তু দেখছি বাংলাদেশে কিন্তু এখনো ফায়ার ইনসিডেন্ট অনেক বেশি। বাট আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ, ইনজুরিজ বেশি, বাট ডেথ কিন্তু কমে আসছে। বিকজ আমরা হচ্ছে কি সেফটি মেজার্স গুলো নিচ্ছি, আমরা চেষ্টা করছি যতটুকু সম্ভব যাতে মৃত্যুর হার কমিয়ে না যায়। এবং এই ক্ষেত্রে প্যাসিভ একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আমরা যদি বলি যে এখন আমরা যে চ্যালেঞ্জগুলো ফেস করছি গার্মেন্টস সেক্টরের ক্ষেত্রে, সেটা হচ্ছে গিয়ে এই যে কিছু এখানে ছবি অ্যাটাচ করা হয়েছে, যেমন হচ্ছে গার্মেন্টস এর ক্ষেত্রে যে আমাদের থ্রু পেনিট্রেশন গুলো থেকে যাচ্ছে। যেমন এটা একটা ওয়্যার হাউস, বা আমি যদি বলতে চাই এখানে হচ্ছে গিয়ে ওদের প্যাকেজিং ওয়্যার হাউস আছে, এটা কিন্তু ফায়ার ডোর কিন্তু ইউজ করা হয়েছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছু ওয়াশরুমের পাইপ একটা ফ্লোর থেকে আরেকটা ফ্লোরে যাচ্ছে, এবং এই পাইপগুলো হচ্ছে UPVC বা কম্বাস্টেবল পাইপ। সো যখনই আগুন লাগবে, ফায়ার ডোর থাকছে কিন্তু এই ফ্লোরের আগুন কিন্তু এর উপরে ফ্লোরে চলে যাবে, ধোঁয়াটা এর উপরে ফ্লোরে চলে যাবে। সেম ওয়েতে যদি আমরা যাই, এই যে এখানে যে আমরা কেবল বান্ডেল গুলো দেখতে পাচ্ছি, এবং দেখা যাচ্ছে যে এটা হচ্ছে ফায়ার ডোরের উপরে কিছু কেবল টানা হয়েছে। এটা হতে পারে ফায়ার ডোরের ইন্টিগ্রেশনের কেবল অথবা ইলেকট্রিক্যালের কেবল গুলো নেওয়া হচ্ছে। সো এখানে একটা বড় ওপেনিং থেকে যাচ্ছে, এটা দিয়ে ধোঁয়া কিন্তু ফায়ার ডোরের ওই পাশে চলে যাচ্ছে। সেম ওয়েতে এখানে কেবল ট্রে ইউজ করা হচ্ছে। কেবল ট্রেতে যে কেবল গুলো আছে সেগুলো হচ্ছে গিয়ে আগুন যখন লাগবে তখন কেবলের ইনসুলেশন গুলো গলে যাওয়ার কারণে এখানে একটা ভয়েড তৈরি হবে, যার জন্য ধোঁয়া এক পাশ থেকে অন্য পাশে পাস করবে। তো আমাদের এখানে সিমিলার ওয়েতে স্টিম পাইপস থাকে, যেখানে হচ্ছে কি ইনসুলেটেড MS পাইপ, এর উপরে একটা পাতলা অ্যালুমিনিয়ামের শীট দেওয়া থাকে। সো এখানেও ইনসুলেশনটা পুড়ে গেলে কিন্তু একটা ভয়েড তৈরি হয়। সেম ওয়েতে বিবিটি, যদিও বিবিটি আবার এখানে গলে যাবে না যেহেতু এটা একটা মেটাল, বাট হ্যাঁ, বিবিটিটা কিছুটা বেন্ড হবে এবং এটা ভিতরের দিকে ভয়েড থাকে। সো একটা ফ্লোর থেকে আরেকটা ফ্লোরে ধোয়া যাবে। সেম ওয়েতে আমাদের কিছু এক্সপানশন জয়েন্ট থাকে ফ্যাক্টরিতে, দেখা যায় ফ্লোর টু ফ্লোর বা ওয়াল টু ওয়াল। এগুলোকে যদি প্রপারলি আমরা সিল না করি তাহলে কিন্তু আমাদের এই যে থ্রো পেনিট্রেশন, যে স্মোক আর টক্সিক গ্যাসেস প্রোপাগেশন আছে, সেটা কিন্তু হচ্ছে। এবং বিভিন্ন গবেষণায় যে দেখা গেছে একটা ফায়ার অ্যাক্সিডেন্ট বা ইনসিডেন্টের ক্ষেত্রে সবচেয়ে বেশি যে ক্ষতির বিষয়টা, সেটা হচ্ছে কি আমাদের ধোঁয়া। কারণ হচ্ছে কি আমরা রিসেন্ট ইনসিডেন্ট গুলো থেকেও দেখেছি যে হাই রাইজ বিল্ডিং গুলোতে বা ওভার পপুলেটেড বিল্ডিং গুলোতে যে পরিমাণ ধোঁয়া হচ্ছে, ধোঁয়ার কারণেই বেশিরভাগ মানুষ বের হতে পারে না। বিভিন্ন স্টাডিজে দেখা গেছে যে 4 জনের মধ্যে যারা 3 জন মারা গিয়েছে ফায়ার অ্যাক্সিডেন্ট বা ইনসিডেন্টে, তারা হচ্ছে কি স্মোক ইনহেলেশনের কারণে মারা গিয়েছে। 47% অফ সার্ভাইভার যারা হচ্ছে কি কোনো একটা ফায়ার ইনসিডেন্ট থেকে বেঁচে আসছে, তারা তাদের ভাষ্যমতে এরকম ছিল যে তারা হচ্ছে 12 ফিটের পরে দেখতেই পাচ্ছিল না, কারণ হচ্ছে ধোঁয়ার ডেন্সিটি এত বেশি ছিল। সো আর 57% অফ দ্য পিপল যারা মারা গেছে আগুনে, দেখা গেছে তারা সেই রুমেই ছিল না যে রুমেই হচ্ছে আগুনটা লেগেছে। সো আমরা বুঝতেই পারছি যে কি পরিমাণ একটা মারাত্মক ইফেক্ট পড়ে ধোঁয়া বা টক্সিক গ্যাসেসের জন্য। এবং আমরা যে এতক্ষণ পর্যন্ত যে ছবিগুলো দেখলাম যে RMG সেক্টরের এই যে পেনিট্রেশন গুলো বা ওপেনিং গুলো আছে, সেগুলো দিয়ে কিন্তু ধোঁয়া খুব সহজে এক ফ্লোর থেকে আরেকটা ফ্লোরে বা একটা অকুপেন্সি থেকে আরেকটা অকুপেন্সিতে চলে যাচ্ছে, এবং যেটা হচ্ছে খুবই হাইলি হ্যাজার্ডিয়াস করে ফেলছে। সো এখন যদি আমি চ্যালেঞ্জের কথা আসি, হ্যাঁ, RMG-তে আমরা অনেকগুলো চ্যালেঞ্জ ফেস করেছি, বাট সবচেয়ে বেশি যে বড় চ্যালেঞ্জ আমাদের জন্য ছিল লাস্ট 1 year বা 1.5 years, সেটা ছিল হচ্ছে গিয়ে টু প্রোভাইড সলিউশন ফর দিস UPVC পাইপ, যেটা ওয়াশরুমের জন্য ইউজ করা হয়।
সো দেখা যাচ্ছে প্রত্যেকটা আরএনজি ফ্যাক্টরিতেই আমি যদি কাউন্ট করতে যাই 100-200-র মতো এরকম সব ফ্লোর মিলিয়ে ইউপিভিসি পাইপ থাকছে। এই পাইপগুলো ফ্লোর টু ফ্লোর, একটা ফ্লোর থেকে আরেকটা ফ্লোরে যাচ্ছে, এবং এগুলো হচ্ছে গিয়ে কম্বাস্টিবল পাইপ, অ্যাজ দিজ আর ইউপিভিসি প্লাস্টিক পাইপস। সো এই পাইপের জন্য এখন পর্যন্ত যে প্রবলেমটা ছিল, যে এই পাইপের জন্য আমাদের কাছে কোনো টেস্টেড সলিউশন ছিল না। হিলটি সহ অন্য যে কোনো ম্যানুফ্যাকচারার যারাই আছেন ফায়ার স্টপে, কারোর কাছে এই পর্যন্ত কোনো টেস্টেড সলিউশন ছিল না। আমাদের কাছে যে টেস্টেড সলিউশনটা ছিল সেটা হচ্ছে পিভিসি পাইপ 40 শিডিউলের জন্য, অথবা এবিএস অর সিপিভিসি পাইপের জন্য। সো অ্যাজ দ্য পাইপ ম্যাটেরিয়ালটা মিলছিল না, প্লাস থিকনেসের একটা প্রবলেম হচ্ছিল, সো আমরা আমাদের যে এক্সিস্টিং সিস্টেমটা আছে সেটা প্রপোজ করতে পারছিলাম না। কারণ একটাই কারণ হচ্ছে কি, যদি আমি একটা টেস্টেড সিস্টেম না দিই, সেখানে আমি এনশিওর করতে পারবো না যে ইন কেস অফ ফায়ার ইনসিডেন্ট ইট উইল ওয়ার্ক প্রপারলি। সো এই জন্য এতদিন পর্যন্ত মানে সবাই এটা নিয়ে একটা বড় একটা সমস্যায় ছিল যে এখানে আসলে কি সলিউশন দেওয়া যায়। সো বিভিন্ন সলিউশনের মধ্যে যে সলিউশনগুলো বেশি অ্যাডাপ্টেবল ছিল সেটা হচ্ছে গিয়ে ফায়ার ডোর ইউজ করা, অথবা হচ্ছে গিয়ে ফলস স্ল্যাব প্রোভাইড করা। সো সব জায়গায় আসলে ফলস সিলিং মেনটেন করাটাও পসিবল হয় না একটা এক্সিস্টিং বিল্ডিংয়ে, এবং এটা অনেক সময় সাপেক্ষ, ব্যয় সাপেক্ষ, প্রোডাকশন টাইম কিল করছে। এবং ফায়ার ডোরের কথা যদি বলতে চাই, একটা ইউএল লিস্টেড ফায়ার ডোর, যেটার সাথে আমাকে হচ্ছে গিয়ে একটা ম্যাগনেটিক ডোর হোল্ডার দিতে হবে, সেটাকে রিচার্জ করার জন্য আমাকে ইউএল লিস্টেড পাওয়ার সাপ্লাই দিতে হবে, এবং এই ফায়ার ডোরটাকে আমাকে ফায়ার অ্যালার্ম কন্ট্রোল প্যানেলের সাথে ইন্টিগ্রেশন করতে হবে থ্রু মনিটর মডিউল, উইচ ইজ অলসো নিডেড টু বি ইউএল লিস্টেড, অ্যান্ড we need to use like fire rated cable use করতে হবে। সব মিলিয়ে যে কস্টটা আসছে সেটা দেখা যাচ্ছে প্রায় হচ্ছে very higher than the solution we have. And again ফায়ার ডোর আমরা দেখেছি যে নর্মালি শুধুমাত্র এক্সিটেই ফায়ার ডোর ইউজ করা হয়, তারপরেও ফায়ার ডোরের মেইনটেনেন্স কস্টটা অনেক বেশি থাকে। অ্যান্ড যদি আমরা ফায়ার ডোরটাকে ওয়াশরুমে ইউজ করতে যাই, সেখানে যদি ফ্রিকোয়েন্টলি ওপেন ক্লোজ করা হয়, সেক্ষেত্রে মেইনটেনেন্সটা অনেক বড় একটা ইস্যু ফায়ার ডোরের ক্ষেত্রে। সো আসলে এই সলিউশন কোনোটাই ওভাবে ফিজিবল হচ্ছিল না। সো সেই ক্ষেত্রে আমরা যেটা করেছি, আমরা হচ্ছে গিয়ে কিছু নতুন টেস্ট করিয়েছি। তো এটার আগে যে জিনিসটা, যে পাইপগুলো বাংলাদেশে ইউজ করা হয় ইউপিভিসি, সেটার আর কি শিডিউল বা থিকনেসটা নিয়ে একটু ডিসকাস করি। তো আমাদের বাংলাদেশে যে পাইপগুলো ইউজ করা হচ্ছে বিভিন্ন ফ্যাক্টরিতে বা বাসাবাড়িতে, সবগুলো ওয়াশরুমের পাইপের জন্য, স্টোরেজ পাইপের জন্য, এগুলো হচ্ছে ইউপিভিসি টাইপ, এবং পাইপগুলো হচ্ছে আইএসও স্ট্যান্ডার্ডে। এটা হচ্ছে গিয়ে SDR 41 থেকে শুরু করে, লাইক যদি 4 ইঞ্চির কথা বলি, 4 ইঞ্চির জন্য মিনিমাম থিকনেস 2.7 mm থেকে শুরু করে ম্যাক্সিমাম দেখা যাচ্ছে যে 4.2, 3.4 mm থিকনেস পর্যন্ত পাইপ ইউজ করা হচ্ছে। সো SDR বলতে বোঝায় স্ট্যান্ডার্ড ডাইমেনশন রেশিও। এটা হচ্ছে কি পাইপের আউটার ডায়া ডিভাইডেড বাই থিকনেস করলেই হচ্ছে কি আমরা SDRটা পাচ্ছি। সো নর্মালি আমাদের আগের যে সার্টিফিকেটগুলো ছিল, বা আগের যে সার্টিফিকেটটা আছে, সেটা হচ্ছে পিভিসি পাইপের 40 শিডিউলের। সো আমরা এখান থেকে দেখতে পারি 4 ইঞ্চি পিভিসি পাইপের ক্ষেত্রে ওয়াল থিকনেসটা হচ্ছে 0.237 ইঞ্চ। সো আমরা যাদেরকে মিলিমিটারে নেই, প্রায় হচ্ছে 5.9 to 6 mm চলে আসে। সো আমরা দেখতে পাচ্ছি এখানে হিউজ একটা ডিফারেন্স আছে থিকনেসে, কারণ এখানে হচ্ছে 2.7 প্লাস। দুটার ম্যাটেরিয়াল কিন্তু টোটালি ডিফারেন্ট। সো ইউপিভিসি অ্যান্ড পিভিসি, উই ডোন্ট নো যে দুটা কি সেম ভাবে রিয়েক্ট করবে কিনা। যতক্ষণ পর্যন্ত আমরা টেস্টিং না করিয়েছি, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা কোনো সলিউশন দিতে পারিনি। এই প্রবলেমের সলিউশন করার জন্য যে ইনিশিয়েটিভটা হিলটি থেকে নিয়েছিল, সো আমরা হচ্ছে গিয়ে থার্ড পার্টি টেস্ট করাই, বাংলাদেশ থেকে পাইপ আমরা শিফট করি, এবং হচ্ছে গিয়ে যার জন্য আমাদেরকে মার্কেট সার্ভে করতে হয়। উই ভিজিটেড মেনি ফ্যাক্টরিজ, এবং হচ্ছে গিয়ে আমরা ফ্যাক্টরি থেকে ডেটা কালেক্ট করি, এবং পাইপ ম্যানুফ্যাকচারার থেকে ডেটা কালেক্ট করে যে পাইপটা বাংলাদেশে ইউজ করা হয় সেই স্ট্যান্ডার্ডের পাইপ আমরা হচ্ছে ইউএসএ তে শিফট করি। এবং ইউএসএ আমাদের যে ল্যাব আছে, সেই ল্যাব হিলটির ল্যাব হচ্ছে ইউএল সার্টিফাইড ল্যাব এবং ভেরিফাইড বাই ইউএল ল্যাবরেটরিজ, এবং হচ্ছে গিয়ে রেগুলারলি অডিটেড করা হয় ইউএল দ্বারা। এবং সেই ল্যাবে হচ্ছে আমাদের পাইপগুলো টেস্ট করা হয়েছে। এখানে ডিফারেন্ট অ্যাসেম্বলি রেডি করে পাইপটা টেস্ট করা হয়েছে, এবং যে অ্যাসেম্বলিতে দেখা গেছে যে এটা উইথস্ট্যান্ড করছে, সেই অ্যাসেম্বলি অনুসারে হচ্ছে একটা ডিজাইন সার্টিফিকেট রেডি করা হয়েছে, এবং এটা ইউএল এ সাবমিট করা হয়েছে। এবং ইউএল সেই সাবমিটেড রিপোর্টের উপরে বেস করে ভেরিফিকেশনের পরে আমাদেরকে একটা সিস্টেম সার্টিফিকেট অ্যাপ্রুভ করেছে, এবং যেটা হচ্ছে ইউএল এর ডিরেক্টরিতে পাবলিশড হয়েছে 22 নভেম্বর, লাস্ট মান্থ 22 তারিখে নভেম্বরে।
সো ইউএল এর এই প্রসিডিওরটা এমন হয় যে অনেক সময় দেখা যায় যে যারা বড় ম্যানুফ্যাকচারার আছে তাদের ল্যাবরেটরিজগুলো ইউএল সার্টিফাইড থাকে, তারা নিজেদের ল্যাবেও টেস্ট করতে পারে এবং ইউএল যদি প্রয়োজন মনে করে তারা ওদের ল্যাবেও আবার এটা টেস্ট করে দেখে। সো এভাবে হচ্ছে কি আমরা একটা সলিউশনে আসি এবং আমরা এখন এই যে প্রবলেমটা ছিল এতদিন ইউপিভিসি less than 40 শিডিউল লাইক লোয়ার থিকনেস পাইপের জন্য আমরা এখন সলিউশন প্রোভাইড করতে পারছি, যেটা হচ্ছে গিয়ে ইউএল লিস্টেড অর ইউএল টেস্টেড সিস্টেম। সো এখন যদি বলতে চাই যে আমি যেটা বললাম যে আমাদের যে ল্যাব আছে সেটা হচ্ছে গিয়ে ইউএল সার্টিফাইড ল্যাব এবং এখানে ইউএল এর হচ্ছে গিয়ে অডিট হয় রেগুলারলি, ফ্রিকুয়েন্টলি অডিট হচ্ছে এবং এটা হচ্ছে গিয়ে ইউএল এর যে সার্টিফিকেটটা ল্যাবের জন্য এবং এই অ্যারেঞ্জমেন্ট অনুসারে আমাদের টেস্টিংটা করা হয়েছে এবং অ্যাপ্রুভড হয়েছে। সেই অ্যারেঞ্জমেন্টে এই যে আমাদের এখানে কিছু অলরেডি ইনস্টলেশনও স্টার্ট হয়েছে, কিছু ছবি আমরা দেখতে পাচ্ছি। সো এখানে ইনস্টলেশনটা এমনভাবে হবে, ফার্স্টে হচ্ছে কি আমাদের একটা ইন্ট্রোমিসিল সিলেন্ট আছে FS1 ম্যাক্স, ফার্স্টে FS1 ম্যাক্স লাগাতে হবে। দেন হচ্ছে কি পাইপের মধ্যে একটা র্যাপ স্ট্রিপ আছে 4 ইঞ্চি পাইপের জন্য, র্যাপ স্ট্রিপটা হচ্ছে কি দুবার পেঁচাতে হবে, ডাবল লেয়ার হবে। 6 ইঞ্চি পাইপের জন্য ট্রিপল লেয়ার হবে, 3টা লেয়ার হবে এবং এটার উপরে একটা রিটেনিং কলারকে খুব ভালোভাবে মজবুতভাবে লাগিয়ে দিতে হবে অ্যাঙ্কর এবং হোস ক্লাম্প দিয়ে। So this is the solution and we are very happy to let you know that now আমরা আপনাদেরকে একটা প্রপার সলিউশন প্রোভাইড করতে পারছি ফর ইউপিভিসি প্রবলেম। সো এখন হচ্ছে কি আমরা কিভাবে একটা ইউএল সার্টিফিকেট পড়বো। সো এক্সাম্পল হিসেবে হচ্ছে আমাদের যে নতুন সার্টিফিকেটটা সেই সার্টিফিকেটটাই দেওয়া হয়েছে। সো আমরা ইউএল ডিরেক্টরিতে যে যদি সার্চ দেই সার্টিফিকেট নাম্বারটা CHE 2371, দিস ইজ দ্য সার্টিফিকেট যেটা আপডেট করা হয়েছে। সো ফার্স্ট অফ অল আপনারা দেখতে পারবেন যে কত তারিখে এখানে আপডেট করা হয়েছে, November 21, 2024 এবং এখানে ফায়ার রেটিংটা লেখা থাকবে যে কত ঘন্টা ফায়ার রেটিং দিচ্ছে আমার এই সিস্টেমটা। যেমন এই আমাদের ক্ষেত্রে সিস্টেমটা 3 ঘন্টা ফায়ার রেটিং দিচ্ছে এবং ফ্লোর এবং ওয়াল অ্যাসেম্বলির ক্ষেত্রে লেখা আছে মিনিমাম 4.5 ইঞ্চি হতে হবে। সো আমরা ফ্লোর বা ওয়াল দুই জায়গায় এটা ইউজ করতে পারবো। সেই ক্ষেত্রে আমাদের মিনিমাম থিকনেস একটা বলা আছে 4.5, এর উপরে যে কোনো থিকনেসের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল। সো আমরা যদি থ্রো পেনিট্রেশনের ক্ষেত্রে ইউএল এর কিছু নমেনক্লেচার দেওয়া থাকে, যে জিনিসটা বললাম সার্টিফিকেট নাম্বার CHA। সো C which stand for floors and walls combined, like ফ্লোরেও এটার অ্যাপ্লিকেশন করা যাবে, ওয়ালও অ্যাপ্লিকেশন করা যাবে। এর ক্ষেত্রে বলা হচ্ছে কনক্রিট ফ্লোর মিনিমাম 5 ইঞ্চি অথবা এবং যে ক্ষেত্রে বলা হচ্ছে মেসনারি ওয়ালস। সো আমাদের কিন্তু এখানে ওয়াল এবং ফ্লোর দুটো অ্যাপ্লিকেশনই আছে এবং এখানে এই মানে আমাদের যে সার্টিফিকেট নাম্বার এটা দিয়ে এটা বোঝাচ্ছে। সেকেন্ড আমাদের সেম নমেনক্লেচার হচ্ছে কি আমাদের ফায়ার রেজিস্টিভ জয়েন্টের জন্য থাকে, আমাদের যে এক্সপানশন জয়েন্ট আছে FF দিয়ে যেমন ফ্লোর টু ফ্লোর ওয়াল টু ওয়াল অ্যাপ্লিকেশনগুলো বোঝায়। সো সিস্টেম সার্টিফিকেটের বুঝতে বা যদি সিস্টেমের নাম্বারটা বুঝতে কারো প্রবলেম হয় ইউএল এ সার্চ দিলে এই নমেনক্লেচারটা চলে আসে, যেটা দেখি মিন করছে। সেকেন্ড হচ্ছে গিয়ে এখন আমি ইউএল সিস্টেম সার্টিফিকেটটাতে আসি। এখানে ইউএল সিস্টেম সার্টিফিকেটে কিন্তু প্রত্যেকটা কম্পোনেন্ট বলে দেওয়া থাকে, যেমন আমাদের ফার্স্ট অফ অল বলে দেওয়া আছে মিনিমাম থিকনেস ওয়াল বা ফ্লোরে 4.5 ইঞ্চি হতে হবে। সো এই ক্ষেত্রে মিনিমাম থিকনেসটা বলার আরেকটা কারণ হচ্ছে কি আমরা এখানে 3 ঘন্টা ফায়ার রেটিং চাচ্ছি। আমার যদি ওয়াল বা স্ল্যাব থিকনেসটাই 3 ঘন্টা না হয় সেক্ষেত্রে পেনিট্রেশনটা আমার 3 ঘন্টার ফায়ার স্টপ দেওয়ার কোনো প্রয়োজন নেই। সেকেন্ডলি হচ্ছে কি যদি হায়ার সাইডে যায় তাহলে কোনো সমস্যা নেই, কারণ হচ্ছে কি আমি পাইপের ম্যাটেরিয়ালের উপরে আমার যে র্যাপ স্ট্রিপ বা আমার সিলেন্টটা আছে সেটাকে আমি টেস্ট করেছি এবং এইটা র্যাপ স্ট্রিপের বা আমার যে কেমিক্যালটা আছে সেটা কিরকম বিহেভ করবে সেটা নির্ভর করে পাইপের ম্যাটেরিয়ালের উপরে, নট অন দ্য থিকনেস অফ দ্য লাইক স্ল্যাব অর অফ দ্য ওয়াল। সো আমরা যদি আরো আগাই আমরা সার্টিফিকেটের ক্ষেত্রে প্রত্যেকটা সার্টিফিকেটের মধ্যে সেম ইউএল সিস্টেম সার্টিফিকেটের মধ্যে আমরা ফায়ার রেটিং, টি রেটিং এবং অ্যাসেম্বলিটা কিভাবে হবে ডিটেলসটা দেখতে পাই। সেই ক্ষেত্রে হচ্ছে কি আমাদেরকে কিভাবে সিলেন্ট ইউজ করতে হবে, কতটুকু থিকনেস দিতে হবে, আমাদেরকে কি টাইপের র্যাপ স্ট্রিপ ইউজ করতে হবে, র্যাপ স্ট্রিপটা কয়টা লেয়ার হতে হবে, কত ইঞ্চি পাইপের জন্য, সবকিছু ডিটেলস কিন্তু সিস্টেম সার্টিফিকেটে দেওয়া থাকে। এবং প্যাসিভের ক্ষেত্রে এই সিস্টেম সার্টিফিকেটটাই হচ্ছে আমাদের মেইন মানে ফলো করার জন্য এটাই যথেষ্ট। সিস্টেম সার্টিফিকেট দেখে যদি আমরা একটা সিস্টেম ফুললি যদি কমপ্লিট করি সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে হ্যাঁ আমার এই সিস্টেমটা আমাকে 3 ঘন্টা ফায়ার রেটিং দিবে। সো অ্যাপার্ট ফ্রম দিস সিস্টেম সার্টিফিকেট অনেক সময় দেখা যায় যে এমন অনেক কন্ডিশন হয় যে আমার একটা রেডি ইউএল টেস্টেড সিস্টেম সার্টিফিকেট বা থার্ড পার্টি সিস্টেম সার্টিফিকেট অ্যাভেলেবেল নাই। সেক্ষেত্রে
আমাদেরকে আইএফসি ইন্টারন্যাশনাল ফায়ার স্টপ কাউন্সিল থেকে কিছু গাইডলাইন দেওয়া হয়েছে, যে গাইডলাইন ফলো করে যেগুলো ম্যানুফ্যাকচারার যাদের একজন ইঞ্জিনিয়ারিং জাজমেন্ট টিম থাকে তারা একটা ইঞ্জিনিয়ারিং জাজমেন্ট দিতে পারে। কারণ হচ্ছে গিয়ে যদিও হাজার বা লাখখানেক সলিউশন অ্যাভেলেবেল থাকে, টেস্টেড সলিউশন, কোনো একটা ফ্যাক্টরিতে বা কোনো একটা জায়গায় এমন একটা পেনিট্রেশন বা এমন একটা পেনিট্রেশন সাইজ, পেনিট্রেশন টাইপ থাকতে পারে অথবা মিক্স পেনিট্রেশন থাকতে পারে যেটার অ্যাভেলেবল সলিউশন আমাদের কাছে নেই। এবং প্রত্যেকটা ছোট মানে প্রত্যেকটা প্রবলেমের জন্য আসলে থার্ড পার্টি টেস্টিং করাটাও অনেক বেশি ব্যয় সাপেক্ষ এবং এটা আসলে করা পসিবল হয় না। সো এই ক্ষেত্রে আইএফসি গাইডলাইন অনুসারে হচ্ছে কিছু সলিউশন দেওয়া আছে, এখানে ইঞ্জিনিয়ারিং জাজমেন্ট দেওয়া আছে এবং ইঞ্জিনিয়ারিং জাজমেন্টটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেড। এবং ইউএল সিস্টেম সার্টিফিকেটও আমরা যদি চেক করি, প্রত্যেকটা সার্টিফিকেটের উপরে লেখা আছে যদি এমন হয় যে এই সার্টিফিকেটের বাইরে কোনো কিছু হচ্ছে, যেমন হচ্ছে গিয়ে ওপেনিং সাইজ একটু বড় বা এমন কিছু, সেই ক্ষেত্রে ম্যানুফ্যাকচারারের কাছ থেকে আমরা ইঞ্জিনিয়ারিং জাজমেন্ট নিতে পারবো। সো হিলটি ইঞ্জিনিয়ারিং জাজমেন্টটাও দিয়ে থাকে। সেই ক্ষেত্রে আমাদের নিজস্ব ইঞ্জিনিয়ারিং জাজমেন্ট টিম আছে, আমাদের ইঞ্জিনিয়ারিং কম্পিটেন্সি সেন্টার আছে, তারা ইঞ্জিনিয়ারিং জাজমেন্ট প্রোভাইড করে এবং ইঞ্জিনিয়ারিং জাজমেন্টের সিস্টেমগুলো আমাদের একটা প্রজেক্টের জন্য বা একটা পেনিট্রেশনের জন্য একটা ইঞ্জিনিয়ারিং জাজমেন্ট। সেম কন্ডিশন যদি আমার আরেকটা ফ্যাক্টরিতে হয় দেন আমাকে নতুন করে আবার ইঞ্জিনিয়ারিং জাজমেন্ট নিতে হবে। ইঞ্জিনিয়ারিং জাজমেন্ট ফুললি সাইট স্পেসিফিক, এটা হচ্ছে শুধুমাত্র অ্যাবনর্মাল কেসেস এর ক্ষেত্রে। এবং ইঞ্জিনিয়ারিং জাজমেন্টে কিন্তু ডিটেলস বলা থাকে, এখানে পেনিট্রেন্ট বা ওপেনিং সাইজটা থাকবে এবং রেফারেন্স ইউএল সার্টিফিকেট গুলো থাকবে। কারণ হচ্ছে গিয়ে কয়েকটা এক্সিস্টিং যে টেস্টেড সার্টিফিকেট আছে সেগুলোর উপরে বেস করে হচ্ছে ইঞ্জিনিয়ারিং জাজমেন্টটা দেওয়া হয়। সো এখানেও আমরা হচ্ছে গিয়ে রেফারেন্স ইউএল সিস্টেম সার্টিফিকেট গুলো দেওয়া থাকবে এবং যে ইঞ্জিনিয়ারিং জাজমেন্ট দিচ্ছে সেই ইঞ্জিনিয়ারের নাম থাকবে, এখানে ড্রয়িং নাম্বার থাকবে, রেফারেন্স থাকবে, প্রত্যেকটা জিনিস এখানে ডিটেলসে দেওয়া থাকবে। সো এই ইঞ্জিনিয়ারিং জাজমেন্টটাও আমরা প্রোভাইড করে থাকি এবং এটা ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেড। সো এখন যদি বলতে যাই যে ফায়ার স্টপের ক্ষেত্রে আনলাইক অ্যাক্টিভ ফায়ার প্রোটেকশনের ক্ষেত্রে আমার পাম্প অথবা ল্যান্ডিং ভালভ অথবা একটা গেট ভালভ এটা লিস্টেড হলেই হয়, বাট প্যাসিভের ক্ষেত্রে শুধুমাত্র সিলেন্টটা লিস্টেড হলেই হয় না, আমাকে সিস্টেমটা লিস্টেড হতে হবে। কারণ হচ্ছে গিয়ে আমি যদি আমার যে কোনো প্রোডাক্ট রেঞ্জের কথা বলতে চাই, আমার সিলেন্টের কথা বলতে চাই অথবা অ্যাবসিভের কথা বলতে চাই, মোস্ট অফ দ্য প্রোডাক্টে লেখা আছে আপ টু 4 আওয়ার ফায়ার রেটিং। বাট সিলেন্টের থিকনেস কতটুকু দিলে আমি 4 আওয়ার ফায়ার রেটিং পাবো, কি টাইপের আমাকে হচ্ছে ফিলিং ম্যাটেরিয়ালস প্রোভাইড করতে হবে, কত ইঞ্চি ফিলিং ম্যাটেরিয়ালস দিতে হবে, ডেন্সিটি কি হবে, এই সব কিছুর উপর বেস করে কিন্তু আমরা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা ফায়ার রেটিংটা পেয়ে থাকি। সো প্যাসিভের ক্ষেত্রে প্রোডাক্টের সাথে সাথে আমাকে দেখতে হবে হচ্ছে সিস্টেমটা, আমার সিস্টেমটা টেস্টেড এবং লিস্টেড কিনা। এই জন্যই কিন্তু সিস্টেম নিয়ে এত কথা বলে এবং সিস্টেম সার্টিফিকেটটা এই জন্য এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টু ফলো। সো যেহেতু আমাদেরকে সিস্টেম টেস্টেড সিস্টেম দেওয়ার জন্য আমাকে সাইট কন্ডিশন জানতে হয়, সাইট ডেটা জানতে হয়। তো প্রথমত আমাকে জানতে হবে যে আমি যদি আমার কাছে কেউ একটা সলিউশন ছিল, ফার্স্ট অফ অল আমাকে জানতে হবে ওয়াল না ফ্লোরের জন্য এই সলিউশনটা লাগবে, লাইক থ্রো পেনিট্রেশনটা ওয়ালে আছে না ফ্লোরে আছে, ওয়াল বা ফ্লোর অ্যাসেম্বলিটার ম্যাটেরিয়ালটা কি, এটা কি কনক্রিট অর জিপসাম অর উড ফ্রেম, পেনিট্রেটিং আইটেমটা কি আছে। কারণ ডিফারেন্ট টাইপ অফ পেনিট্রেটিং আইটেম ডিফারেন্ট ভাবে অ্যাক্ট করে। লাইক মেটাল পাইপের ক্ষেত্রে এটা কিছুটা বেন্ড হয়ে যাবে, সেই ক্ষেত্রে আমার ইন্ট্রোমিসের প্রয়োজন নেই। নন মেটালিক পাইপের ক্ষেত্রে এটা পুরোপুরি গলে যাবে, সেই ক্ষেত্রে আমার ইন্ট্রোমিসের প্রপার্টি প্রয়োজন হয়। সো আমাকে জানতে হবে কি টাইপের আইটেম আছে, এমনকি ইনসুলেটেড পাইপের ক্ষেত্রে ইনসুলেশনটা কি টাইপের আছে, কতটুকু থিকনেসের আছে, সেম হচ্ছে গিয়ে ডায়ামিটার, কোয়ান্টিটি, কয়টা পাইপ যাচ্ছে এবং আওয়ারলি রেটিং কতটুকু দরকার, ফ্লোর টু ফ্লোর বা ওয়াল টু ওয়াল, অকুপেন্সি ওয়াইজ 2 আওয়ার্স 3 আওয়ার্স, ওটার উপরে বেস করে প্লাস আরো যদি কিছু অ্যাডিশনাল অ্যাট্রিবিউটস প্রয়োজন হয়, যেমন ফার্মাসিউটিক্যালস এর ক্ষেত্রে অনেক সময় কিছু কেমিক্যাল রিঅ্যাকশন হতে পারে। সো এইসব অ্যাট্রিবিউট সবকিছুকে মাথায় নিয়েই হচ্ছে আমরা একটা প্রপার সলিউশন অর ইউএল সিস্টেম সার্টিফিকেট রেকমেন্ড করি ফর ফায়ার স্টপ সিস্টেম। এখন যদি কিছু অ্যাপ্লিকেশনস অথবা সিস্টেম সলিউশন দেখাই, আমাদের 3টা সিস্টেমের মধ্যে প্রথম হচ্ছে থ্রো পেনিট্রেশন। থ্রো পেনিট্রেশনের যদি কিছু সিস্টেম দেখায়, থ্রো পেনিট্রেশনের মধ্যে আমাদের যদি মেকানিক্যাল প্রবলেমগুলো বা মেকানিক্যাল যে পেনিট্রেশনগুলো আছে সেগুলোর মধ্যে আমাদের ওয়াশরুমের পাইপ যেটা পিভিসি পাইপ আছে, অথবা আমাদের মেটাল পাইপ আছে যেগুলো হচ্ছে গিয়ে
আমাদের মেটাল পাইপ আছে, আমাদের হচ্ছে গিয়ে কিছু ইউপিভিসি পাইপ আছে, যেগুলো দিয়ে হচ্ছে গিয়ে ধোঁয়া এক ফ্লোর থেকে আরেক ফ্লোরে যাচ্ছে। সো এগুলোকে স্টপ করার জন্য বা সিল করার জন্য আমাদের বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল আছে, যেমন আমাদের র্যাপ স্ট্রিপ আছে, যেটা নিয়ে আমি আজকে ফার্স্টে আলোচনা করলাম। সেই র্যাপ স্ট্রিপটা হচ্ছে আমাদের ইন্ট্রোমিসেন্ট টাইপ, যেটা হচ্ছে গিয়ে যখন আগুনের বা হিটে এটা এক্সপান্ড করে এবং এই যে ভয়েড বা ফাঁকা জায়গা যেটা আছে সেটাকে ফিল করে দেয়। সেম ওয়াইজ যদি আমাদের মেটাল পাইপ হয়, সেক্ষেত্রে আমরা সিলেন্ট ইউজ করতে পারি। রেড কালার আমরা সিলেন্ট দেখছি, জাস্ট একটা বিট টাইপের একটা সিলেন্ট দিয়ে দিলেই হয়। অথবা আমরা যদি মেটাল পাইপের কথা বলি, সেই ক্ষেত্রে হাইড্রেন পাইপের ক্ষেত্রে আমরা মর্টার সলিউশন দিতে পারি, যেটা হচ্ছে কি কস্ট এফেক্টিভ সলিউশন হবে ফর মেটাল পাইপস, মোর দেন ওয়ান মেটাল পাইপস। অ্যান্ড যদি আমরা ডাক্টের কথা বলি, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে কি মেটাল পাইপ বা ডাক্টের ক্ষেত্রে আমরা CP606ও ইউজ করতে পারি, যেখানে একটা মুভমেন্ট ক্যাপাসিটি থাকে ডাক্টের ক্ষেত্রে। অথবা যদি আমি পাইপের ক্ষেত্রে বলি, কিছু কিছু পাইপ যেমন হাইড্রেন পাইপ, সেগুলোতে কিছুটা মুভমেন্ট হয়। সো আমি যদি নর্মাল সিলেন্ট ইউজ করি, সেখানে দেখা যাবে যে ক্র্যাক হতে পারে। সেই ক্ষেত্রে আমাকে ওভাবেই সিলেন্টটা চুজ করতে হবে যেটা ক্র্যাক করবে না। সো এখানে আমরা হচ্ছে কি মুভমেন্ট ক্যাপাসিটি সহ যে সিলেন্টগুলো আছে সেগুলো প্রপোজ করে থাকি। এছাড়া আমাদের আরো কিছু সলিউশন রয়েছে, যেমন ফার্স্ট ব্লক আছে, উই হ্যাভ কম্পোজিট শিট। এটা আমাদের আরেকটা সলিউশন, যেটা হচ্ছে প্রিকাস্ট ডিভাইস। সো প্রিকাস্ট ডিভাইসগুলো হচ্ছে গিয়ে যদি আমরা একটা বিল্ডিং এর কনস্ট্রাকশনের সময় কাস্টিং ডিভাইসগুলো রেখে দিই, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে পরবর্তীতে আর ফার্স্ট অফের সলিউশন নিয়ে চিন্তা করতে হচ্ছে না। সো এছাড়াও যে আমাদের যে র্যাপ স্ট্রিপটা আছে, এটা একটা কম্বাইন্ড কলারও আছে। সো এইগুলো হচ্ছে আমাদের মেকানিক্যাল ট্রেডের জন্য, মেটালিক নন মেটালিক পাইপের জন্য যে সলিউশনগুলো হিলটি থেকে প্রোভাইড করে থাকি। সো আমি এতক্ষণ পর্যন্ত বারবার একটা কথা বলেছিলাম, ইন্ট্রোমিসেন্ট প্রপার্টি বলতে যেটাকে বোঝায় সেটা হচ্ছে গিয়ে কোনো একটা ম্যাটেরিয়াল যেটা হিট অথবা আগুনের সংস্পর্শে আসলে এক্সপান্ড করবে। সো আমাদের ক্ষেত্রে কি হচ্ছে, আমাদের যে কম্বাস্টেবল পাইপগুলো আছে বা আমাদের প্লাস্টিক পাইপ বা কেবলগুলো আছে, সেগুলোর ইনসুলেশন পুড়ে গেলে বা পাইপটা পুড়ে গেলে একটা ভয়েড হয়। যেমন একটা 4 ইঞ্চি ওয়াশরুমের যে পাইপটা আছে, সেটা পুড়ে গেলে একটা 4 ইঞ্চি ভয়েড হচ্ছে, এবং এই 4 ইঞ্চি ভয়েড দিয়ে ওয়ালের এক পাশ থেকে আরেক পাশে ধোয়া যাচ্ছে। সো এটাকে বন্ধ করার জন্য আমরা ইন্ট্রোমিসেন্ট সিলেন্ট এর উপরে ইন্ট্রোমিসেন্ট র্যাপ স্ট্রিপ ইউজ করছি। সো যখন আগুন লাগে, আগুনের ইনসিডেন্টের সময় এই ইন্ট্রোমিসেন্ট প্রপার্টির কারণে এই র্যাপ স্ট্রিপটা ফুলে ওঠে এবং এই 4 ইঞ্চি ভয়েডটাকে বন্ধ করে দেয়। সো এখানে একটা ভিডিও আছে, আমরা ভিডিওটা প্লে করি। এখানে ফায়ার দিয়ে টেস্ট করা হচ্ছে। দেখা যাচ্ছে যে প্রথমে আমরা দেখবো যে কিছুক্ষণ পরেই পাইপটা পুরোপুরি গলে যাবে, বাট এখানে একটা কার্বন ম্যাটেরিয়াল টাইপ দেখা যাচ্ছে। এই কার্বন ম্যাটেরিয়ালটাই হচ্ছে আমাদের যে র্যাপ স্ট্রিপটা আছে ভিতরে, সেই র্যাপ স্ট্রিপটা সেটা হচ্ছে এক্সপান্ড করে এখানে একটা কার্বন ম্যাটেরিয়াল হয়ে যায় চারকোলের মতো, এবং এই পাশ থেকে ওই পাশে ধোঁয়া বা আগুন কোনো কিছুই যেতে পারবে না। আমরা 1 ঘন্টা পরেও এটা এভাবেই দেখতে পাচ্ছি। এটা 2 ঘন্টার জন্য টেস্ট করা হয়েছে, এবং 2 ঘন্টা টেস্টিং এর পর আমরা দেখতে পাচ্ছি যে এই পাশ থেকে এই পাশে আগুন বা ধোঁয়া কোনো কিছুই আসেনি। সো এটাই হচ্ছে ইন্ট্রোমিসেন্টের কাজ। সো সিলেন্টও সেম ওয়েতে কাজ করে। সিলেন্ট আমরা 3 ইঞ্চি বা 2 ইঞ্চি পাইপ পর্যন্ত দিয়ে থাকি। এর চেয়ে বড় যখন ভয়েড হবে, সেই ক্ষেত্রে র্যাপ স্ট্রিপ ইউজ করতে হয়, কারণ ভয়েডটা বড়। সো এখন আমরা যদি মেকানিক্যাল ট্রেডে আসি, ইলেকট্রিক্যাল ট্রেডে আসি, ইলেকট্রিক্যাল ট্রেডের মধ্যে আমাদের আছে হচ্ছে কি আমাদের কেবল আছে, ইনসুলেটেড কেবল ট্রে, ইলেকট্রিক্যাল বাসবার আছে। এগুলো সবই কম বেশি কম্বাস্টেবল, এবং ইনসুলেশনটা পুড়ে গেলে দেখা যায় সেখানে একটা ভয়েড হয়, যাতে ধোঁয়া পাস হয় এক ফ্লোর থেকে আরেক ফ্লোরে। সো এগুলোকে স্টপ করার জন্য আমরা যে সিস্টেমগুলো প্রোভাইড করতে পারি, যদি আমাদের মিক্স ওপেনিং থাকে, ডিফারেন্ট টাইপ অফ পেনিট্রেশন একসাথে যাচ্ছে, we can provide fire stop blocks also. আমাদের একটা খুবই হ্যান্ডি বা ফ্লেক্সিবল সলিউশন আছে, ফায়ার স্টপ স্পিড স্লিপ। আমরা কম্পোজিট শিট ইউজ করতে পারি, আমরা ফায়ার স্টপ পুটি প্যাড ইউজ করতে পারি জাংশন বক্সের জন্য, অথবা যেটা সবচেয়ে বেশি কমন আমরা ইউজ করি, আমরা সিলেন্ট ইউজ করতে পারি, ইন্ট্রোমিসেন্ট সিলেন্ট FS1 Max। আর আমরা হচ্ছে গিয়ে কেবল ট্রের ক্ষেত্রে অনেক সময় মোটরও ইউজ করা যায় যদি কেবল ট্রে সাইজটা বড় হয়ে থাকে। এছাড়া আরেকটা সলিউশন হচ্ছে আমাদের কেবলের ক্ষেত্রে কেবল কোটিং, যেটা হচ্ছে গিয়ে কেবলটাকে ফায়ার রিটার্ডেন্ট করে দেয়।
এই প্রত্যেকটা সলিউশনই হচ্ছে কি ইলেকট্রিক্যাল ট্রেডের জন্য উই ক্যান প্রোভাইড। সো স্পিড স্লিপের কথা যেটা বলছিলাম, এখানে হচ্ছে গিয়ে স্পিড স্লিপটা নর্মালি হচ্ছে যেখানে খুব তাড়াতাড়ি কেবল চেঞ্জ করতে হয়, যেমন হচ্ছে আমার যদি কোনো একটা সার্ভার রুম থাকে অথবা ডেটা সেন্টার থাকে, সেই ক্ষেত্রে এটা খুবই ইফেক্টিভ, কারণ সেখানে আমাকে হচ্ছে গিয়ে ফ্রিকোয়েন্টলি কেবল চেঞ্জ করতে হচ্ছে। ইনস্টলেশনটাও খুবই ইজি, জাস্ট হাতে ওপেন ক্লোজ করলে এটা অপারেট করা যায়। সিলেন দিয়ে এটাকে জাস্ট বসিয়ে দিতে হবে। So that's it. জাস্ট আমাদের যখন প্রয়োজন হবে আমরা এটা খুলে এখান থেকে কেবল নিতে পারবো as per our need. সো এটা মেইনলি যেখানে ফ্রিকোয়েন্টলি কেবল চেঞ্জ করা হয় সেই সব জায়গার জন্য বেশি অ্যাপ্লিকেবল। সো এগুলো গেল আমাদের থ্রু পেনিট্রেশনের জন্য যে সলিউশনগুলো আছে। এখন যদি আমি এজ অফ স্ল্যাব অ্যাপ্লিকেশনে আসি, এজ অফ স্ল্যাব অ্যাপ্লিকেশন বলতে বোঝায় আমাদের যে গ্লাস বিল্ডিং, এখন সবচেয়ে বেশি গ্লাস বিল্ডিং হচ্ছে, এবং আরএমজির ক্ষেত্রে আমরা দেখতে পারি যে গ্লাস ফাসাদ থাকে। তো গ্লাস বিল্ডিং এ গ্লাস ওয়ালের মাঝখানে এবং হচ্ছে কি ফ্লোরের মাঝে একটা গ্যাপ থাকে, যে গ্যাপটাকে আমরা নর্মালি জাস্ট হচ্ছে কি কোনো একটা ককশিট দিয়ে বন্ধ করে দিচ্ছি, বা অনেক সময় রকুলও ইউজ করা হয়। বাট এই নর্মাল রকুল বা ককশিটটা কিন্তু আমাকে এটা ফায়ার বা স্মোক প্রুফ করছে না, জাস্ট শুধুমাত্র ওপেনিংটাকে ক্লোজ করছে। সো আমি যদি প্রপারলি এটাকে ফায়ার বা স্মোক প্রুফ করতে চাই, সেক্ষেত্রে আমাকে ফায়ার রেটেড সিলেন্ট বা ফায়ার রেটেড পেইন্টটা ইউজ করতে হবে। সেক্ষেত্রে আমরা প্রপার সলিউশন দিয়ে থাকি, এবং এখানে দেখা যায় 3.2 mm থিকনেস অথবা 6 mm থিকনেসের একটা পেইন্ট ইউজ করা হয়, যা এটাকে ফুললি ফায়ার রেটেড এবং স্মোক প্রুফ করে দিবে, যার কারণে একটা ফ্লোরে আগুন লাগলে আরেকটা ফ্লোরে খুব সহজে পাস হবে না, বা একটা ফ্লোর থেকে আরেকটা ফ্লোরে ধোঁয়া বা আগুন প্রপাগেট করছে না। সো এই সলিউশনটাও উই ক্যান প্রোভাইড, এবং টেস্টেড সলিউশন উই উইল প্রোভাইড। এবং জয়েন্টের ক্ষেত্রেও যদি বলি, আমাদের বিল্ডিংগুলোর ক্ষেত্রে দেখা যায় যে এক্সপানশন জয়েন্ট থাকে, ফ্লোর টু ফ্লোর, ওয়াল টু ওয়াল অর টপ অফ দ্য ওয়াল এক্সপানশন জয়েন্ট থাকে। এক্সপানশন জয়েন্টের ক্ষেত্রে মুভমেন্ট ক্যাপাসিটি একটা ইম্পর্টেন্ট বিষয়, যেমন হচ্ছে কিছু কিছু এরিয়াতে দেখা যায় যে মুভমেন্ট একটু বেশি, সাইজমিক জোন থাকে। সেক্ষেত্রে আমাদের ডিফারেন্ট টাইপ অফ প্রোডাক্ট রেঞ্জ আছে, যেখানে হচ্ছে আমরা 25% থেকে 50% পর্যন্ত আপ টু মুভমেন্ট ক্যাপাসিটি প্রোডাক্ট প্রোভাইড করতে পারি। সেক্ষেত্রে আমাদের ডিফারেন্ট টাইপ অফ প্রোডাক্ট ক্যাটাগরি আছে। So based on the customer need and project need, we are proposing the system certificate and the product. So expansion joint we can cover with the tested system as well. So আরেকটা সলিউশন হচ্ছে কেবল কোটিং। অনেকগুলো ফ্যাক্টরিতে বা অনেক জায়গায় দেখা যায় যে আমাদের যে মেইন এক্সিট ডিসচার্জ পার্টটা আছে সেটার উপর দিয়ে একটা কেবল ট্রে গিয়েছে। সো নর্মালি হচ্ছে গিয়ে এক্সিট ডিসচার্জ পার্টের উপর দিয়ে কোনো কেবল ট্রে নিতে মানা করা হয়, কারণ হচ্ছে কি অনেক সময় আগুন হচ্ছে গিয়ে থ্রু কেবল পেনিট্রেট করে। সো সেই ক্ষেত্রে এই কেবল ট্রেটাকে সরিয়ে নেওয়া বা রিরুট করাটা অনেক সময় সাপেক্ষ একটা ঝামেলার ব্যাপার হয়ে যায়। সেক্ষেত্রে আমাদের যে সলিউশনটা আছে, এবং এটা হচ্ছে কি আইসি টেস্টেড আমাদের ম্যাটেরিয়াল আছে, সেখানে হচ্ছে কেবল কোটিং। দুই ধরনের কেবল কোটিং থাকে, ইন্ট্রোমিশন এবং অ্যাব্লিভেটিং। সো কেবল কোটিং এর কাজটা এমন, যখনই হচ্ছে কি আগুনটা প্রোপাগেট করতে করতে এই কোটিং এর সামনে এসে পড়বে, তখন হচ্ছে আগুনটা নিভে যাবে। সো এটা অনেক ইফেক্টিভ একটা সলিউশন, এবং এটা মানে খুবই একটা ভালো সলিউশন ফর যাদের এরকম প্রবলেম আছে যে এক্সিট পাথে কেবল ট্রে পড়ছে। সো দে ক্যান ইউজ দিস to solve this problem easily. So apart from this, আরো কিছু additional attributes আছে, যেমন কোনো কোনো জায়গায় অ্যাকুস্টিক প্রপার্টিজ প্রয়োজন হয়, সিসমিক যেটা বললাম, মুভমেন্ট ক্যাপাসিটি প্রয়োজন হয়, কোথাও ওয়াটার টাইটনেস, মোর মেডিও, অথবা কোথাও এয়ার টাইটনেস প্রয়োজন হয়, যেমন ফার্মাসিউটিক্যালসে। সো আমাদেরকে যদি জানানো হয় যে একটা সাইটের রিকোয়ারমেন্ট বা প্রজেক্টের রিকোয়ারমেন্ট কি আছে, আমরা এই অ্যাট্রিবিউটসগুলো মাথায় রাখবো একটা সিস্টেম সলিউশন সিলেক্ট করার সময়, এবং এইগুলো সবগুলো ক্রাইটেরিয়া বিবেচনা করে আমরা সিস্টেম সলিউশনটা প্রোভাইড করে থাকি। সো এখন যদি আমাদের একটা ফায়ারস্টপ লাইব্রেরি আছে, আমরা আমাদের যে কোনো সার্টিফিকেট যদি ইউএল ডিরেক্টরিতে সার্চ দিই, আমরা সেখান থেকে ডিরেক্ট পেয়ে যাব। বাট দেখা যায় যে আমি একটা সিস্টেম যখন খুঁজছি, তখন কিন্তু ইউএল ডিরেক্টরি থেকে ইনিশিয়ালি খুঁজে পাওয়াটা ডিফিকাল্ট, যে আমার জন্য প্রপার সলিউশনটা খুঁজে পাওয়া।
সো প্রপার সলিউশনটা খুঁজে পাওয়ার জন্য আমরা যেটা করতে পারি, আমাদের একটা ফায়ারস্টক লাইব্রেরি আছে, আমি ডিরেক্ট লাইব্রেরিটাতেই চলে যাই। সো আমাদের যে ফায়ারস্টক টেকনিক্যাল লাইব্রেরি hilti.com/firestock, দিস ইজ ওপেন ফর অল। hilti.com/firestock আমরা এই লাইব্রেরিটা ওপেন করতে পারি। এই লাইব্রেরিতে আসলে আমাদের যে কয়েকটা ফায়ারস্টকের সলিউশন আছে, টেস্টেড সলিউশন, আমরা সব এখান থেকে পেয়ে যেতে পারি। অ্যান্ড যে কেউ এখান থেকে নিজের মানে একটা সলিউশন খুঁজে পেতে পারে। সো লাইক এখানে জয়েন্ট আছে, পেনিট্রেশন আছে, সে আমরা পেনিট্রেশন চুজ করলাম। পেনিট্রেশন চুজ করার পর পেনিট্রেটিং আইটেমের ক্ষেত্রে সে আমরা কেবল বান্ডল চুজ করলাম। এখন হচ্ছে গিয়ে বেরিয়ার টাইপের ক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে যেটা চুজ করতে চাই, জিপসাম বোর্ড ওয়াল হতে পারে বা অন্য কিছু হতে পারে, আমরা এখান থেকে হয়তো বা জিপসাম বোর্ডই ইউজ করলাম, অথবা কেবল বান্ডল চুজ না করে আমরা অন্য কিছু চুজ করতে পারি। এখান থেকে ফায়ার রেটিংটা চুজ করলাম। সো এখানে আমাদের কিন্তু একটা সিস্টেম সার্টিফিকেট চলে আসছে। এই সিস্টেম সার্টিফিকেট অনুসারে যদি আমরা সলিউশন প্রোভাইড করি, সেক্ষেত্রে আমরা 2 ঘন্টা ফায়ার রেটিং পাবো। সেম হচ্ছে আমরা যদি জয়েন্টের ক্ষেত্রে যাই, জয়েন্টের ক্ষেত্রে আমাদেরকে একইভাবে আমাদের ফ্লোর টু ফ্লোর না ওয়াল টু ওয়াল এক্সপানশন জয়েন্ট ধরে নিলাম, আমাদের 4 টু 4 জয়েন্ট, বেরিয়ার টাইপ আমরা ধরে নিলাম কনক্রিট ফ্লোর। আমাদের ম্যাক্সিমাম দেখা যায় হাই রাইজ বিল্ডিং থাকে, তো 3 ঘন্টা ফায়ার রেটিং প্রয়োজন হয়। আমরা এখান থেকে জয়েন্ট উইথ 2 ইঞ্চ অর 2 ইঞ্চি 2 থেকে 3 ইঞ্চি বেশিরভাগ থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে 7টা সলিউশন পাচ্ছি। সো এখানে বেসড অন এখানে 7টা সলিউশন পাচ্ছি, আমরা ওপেন করলে কিন্তু এখানে ডিটেলসটা দেখতে পাবো। সো ডিটেলসের মধ্যে যে জিনিসগুলো আছে এখান থেকে ক্লিক করলে সাথে সাথে কিন্তু আমার সিস্টেম সার্টিফিকেটটা ওপেন হয়ে যাচ্ছে। সো এখানে সিস্টেম নাম্বারটা আমরা দেখতে পাচ্ছি FFD1026, যেটা ফার্স্ট নমিনকালচারে বললাম ফ্লোর টু ফ্লোর, এবং এখানে হচ্ছে গিয়ে আমাকে মুভমেন্ট ক্যাপাসিটি অনুসারে সেই সিরিজে একটা নাম্বার দেওয়া হয়েছে, এবং এটা UL সার্টিফাইড, টেস্টেড অ্যাজ পার 2079, যে টেস্টিং স্ট্যান্ডার্ডের কথাগুলো আজকে ফার্স্টে বলেছি। সো এখানে যেমন মুভমেন্ট ক্যাপাসিটি বলা আছে 25%, ফায়ার রেটিং 3 ঘন্টা, এবং এখানে নমিনাল জয়েন্ট উইথ হচ্ছে 3 ইঞ্চি পর্যন্ত এই সিস্টেম দিয়ে করা থাকবে। প্রত্যেকটা UL সিস্টেম সার্টিফিকেট বা আমাদের থার্ড পার্টি সার্টিফিকেট গুলোতে কিন্তু এভাবে ডিটেলস একটা ড্রয়িং দেওয়া থাকে যে আমাকে কিভাবে এই সিস্টেমটা ইমপ্লিমেন্ট করতে হবে। ফার্স্টে ওয়াল ফ্লোর অ্যাসেম্বলি, ওয়ালটার মিনিমাম একটা বা ফ্লোরের মিনিমাম থিকনেসটা, ফ্লোরের এখানে মিনিমাম থিকনেসটা কতটুকু হতে হবে বা স্ল্যাব থিকনেসটা হতে হবে। জয়েন্ট উইথের আমাদের যে এক্সপানশন জয়েন্টটাকে আমরা এখানে প্রপোজ করছি সেটা ম্যাক্সিমাম কত ইঞ্চি, 3 ইঞ্চ পর্যন্ত, তো বিলো 3 ইঞ্চ আমরা এই সার্টিফিকেট দিয়ে ফিল আপ করতে পারবো। 2A এখানে দেখানো আছে প্যাকিং ম্যাটেরিয়াল, আমরা যে মিনারেল উলটা ইউজ করব সেটা ডেন্সিটি কত হবে, সেটাকে কতটুকু কম্প্রেস করতে হবে এবং কয় ইঞ্চি দিতে হবে, পুরো ডিরেকশনটাই কিন্তু এখানে দেওয়া থাকে। এবং এখানে যে ফিল ম্যাটেরিয়ালটা দেওয়া আছে, যদি পিকচারে দেখতে যাই 2B, সেই ক্ষেত্রে আমাদেরকে কোন সিলেন্টটা ইউজ করা হয়েছে, যেমন এই ক্ষেত্রে CP672 অর CFS SPWB ইউজ করা হয়েছে 6 mm থিকনেসের ওয়েট ফিল্ম, এবং হচ্ছে কি দুই পাশে আমাদের একটা ওভারল্যাপিং থাকছে 19 mm করে। আমাদের কিন্তু পিকচারে এই ওভারল্যাপিংটাও দেখানো আছে এবং এই যে 6 mm থিকনেসের ম্যাটেরিয়াল ফিলটাও দেখানো আছে। সো সেম ওয়েতে প্রত্যেকটা সলিউশনে কিন্তু ডিটেলসে দেওয়া, যেটা UPVC সলিউশন বলি অথবা কেবল ট্রে সলিউশন বলি, প্রত্যেকটা সলিউশনই আমরা UL ডিরেক্টরি থেকে আমাদের ফায়ারস্টক লাইব্রেরি থেকে পেয়ে যাব। এবং এই সেম সার্টিফিকেট আমরা যদি UL ডিরেক্টরিতে যে সার্চ দিই FFD1026, আমরা কিন্তু UL ডিরেক্টরিতে এই সার্টিফিকেটটা পাচ্ছি। বাট হ্যাঁ, আমার রিকোয়ারমেন্ট অনুসারে কোনটা সবচেয়ে আমার জন্য পারফেক্ট সলিউশন হবে সেটা খুঁজে পাওয়ার জন্য আমার জন্য বেস্ট অপশন হচ্ছে ফায়ারস্টক লাইব্রেরি। সো আমরা ফার্স্টে এখান থেকে বের করি, দেন আমরা UL সিস্টেম সার্টিফিকেট থেকে এটা ডাউনলোড করছি। সো এভাবে হচ্ছে কি আমরা প্রপার একটা সিস্টেম সার্টিফিকেট আপনাদেরকে সাজেস্ট করছি প্রত্যেকটা পেনিট্রেটিং আইটেমের জন্য। সো পেনিট্রেটিং আইটেমের ক্ষেত্রেও হচ্ছে সব ধরনের পেনিট্রেটিং আইটেমের জন্য সলিউশন এখানে দেওয়া আছে, হোয়াট এভার ইউ নিড। এবং যদি এমন কোনো সলিউশন থাকে যেটা রেডি সলিউশন এখানে আমরা পাচ্ছি না, সেই ক্ষেত্রে আমরা ইঞ্জিনিয়ারিং জাজমেন্ট প্রোভাইড করি। এবং ইঞ্জিনিয়ারিং জাজমেন্টের ক্ষেত্রেও হচ্ছে কি আমাদেরকে ডিটেলসটা জানতে হবে, এবং ডিটেলস জানার পরে আমাদের যে ইঞ্জিনিয়ারিং কম্পিটেন্সি টিম আছে তাদেরকে আমরা ডিটেলসটা প্রোভাইড করি, ওটার উপরে বেস করে এক্সিস্টিং যে সার্টিফিকেটগুলো আছে সেগুলোর ভিত্তিতে তারা একটা আমাদেরকে সলিউশন প্রোভাইড করে। সো এটা হচ্ছে আমাদের ফায়ারস্টক লাইব্রেরির ব্যাপারে। সো এটা অ্যাক্সেসিবল টু অল, যে কেউ ইউজ করতে পারবে। সো এখানে এই লাইব্রেরির ইউজেসটাই দেখানো আছে। সো আমরা এখান থেকে জয়েন্টস যেভাবে দেখালাম, পেনিট্রেটিং আইটেম, প্রোডাক্টটাও আমরা চুজ করতে পারি। সো এখান থেকে আমরা চুজ করে আমরা সিস্টেম সার্টিফিকেটগুলো পাই।
সো এভাবে আপনারা একটা প্রপার টেস্টেড সিস্টেম যখন সিলেক্ট করবেন এবং এই সিস্টেম সার্টিফিকেট অনুসারে যখন ইমপ্লিমেন্টেশন করবেন সাইটে, তখনই হচ্ছে গিয়ে আমরা বলতে পারবো যে আমরা 2 আওয়ার বা 3 আওয়ার বা 4 আওয়ার অ্যাজ পার দ্য সিস্টেম সার্টিফিকেট একটা সলিউশন পেয়েছি এবং আমরা এখানে ফুললি একটা টেস্টেড লিস্টেড ফায়ারস্টপ সিস্টেম পাচ্ছি। সো আমরা এখানে যে জিনিসটা করি, আমাদের এই যে টেস্টেড বা লিস্টেড সিস্টেমটা একটা প্রপার সিস্টেম খুঁজে দেওয়া, যেটা হচ্ছে গিয়ে আমার সাইটের কন্ডিশন অনুসারে পারফেক্ট সিস্টেম, প্লাস এটা আমার জন্য কস্ট এফেক্টিভ, প্লাস এটা আমার জন্য ইমপ্লিমেন্ট করা সবচেয়ে বেশি ইজি, সেভাবে আমরা সিস্টেমটা সিলেক্ট করি। অ্যাপার্ট ফ্রম দিস, যখন এমন কোনো সিচুয়েশন আসছে যে টেস্টেড সিস্টেম অ্যাভেলেবেল নাই, সেক্ষেত্রে আমাদের ইঞ্জিনিয়ারিং কম্পিটেন্সি সেন্টার থেকে আমরা ইঞ্জিনিয়ারিং জাজমেন্ট নিচ্ছি, যেটা আমরা আপনাদেরকে প্রোভাইড করে থাকি। সো যদি ওভারঅল বলতে চাই, আমাদের হচ্ছে ডিরেক্ট সেলস মডেল, আমরা টেস্টেড অন লিস্টেড কিউএল সিস্টেম দিচ্ছি এবং আমাদের হচ্ছে কি সাইডে ডেমো করে থাকি। কারণ হচ্ছে ফায়ারস্টপ সিস্টেমটা আসলে যদি প্যাসিভ ফায়ার প্রোটেকশন সিস্টেমের কথা বলি, যদি আমরা ফুললি আমাদের যে সিস্টেম সার্টিফিকেট ফলো করি, সেই ক্ষেত্রে যে কেউ এই সিস্টেমটা ইমপ্লিমেন্ট করতে পারে। সো আমরা অনেক সময় দেখা যায় একটা ফ্যাক্টরিতে বা আরএনজি গার্মেন্টসগুলো এখন এত বড় যে ওদের নিজস্ব একটা সিভিল টিম থাকে, ওরা বিশাল বিশাল সিভিল ওয়ার্ক নিজেরা করে ফেলে। সো সেই ক্ষেত্রে কিন্তু এই যে প্যাসিভের যে ইমপ্লিমেন্টেশন বা অ্যাপ্লিকেশনটা খুব বেশি কঠিন কিছু না, সো এটা ওরা করতেই পারে। তো আমরা সেই ক্ষেত্রে সাইট ডেমো ট্রেনিং দুটাই দিয়ে থাকি এবং ইঞ্জিনিয়ারিং জাজমেন্টও প্রোভাইড করি। সো দিস ইজ অল ফ্রম মি, থ্যাংক ইউ। নাও questions, Sanchit? Yeah, sure. Let's take on the questions that we have in the chat box. But before that, Samira, if you can just let people know that they can fill the feedback form, Okay. which will help us reach out to them. আমাদের এখানে একটা ফিডব্যাক ফর্ম দেওয়া আছে, প্লিজ সবাইকে রিকোয়েস্ট করবো ফিডব্যাক ফর্মটা আপনারা ফিল আপ করে দিবেন, যাতে করে আমরা সামনে আরো ভালোভাবে একটা প্রেজেন্টেশন দিতে পারি। আপনাদের যে বিষয়গুলো জানার আছে বা আমরা যদি নতুন কিছু ইমপ্রুভমেন্ট আনতে পারি, সেই বিষয় সম্বন্ধে আপনাদের ফিডব্যাকটা আমাদের খুবই জরুরি। প্লিজ ফিডব্যাক ফর্মটা একটু ফিল আপ করে দিবেন এবং আপনাদের কোয়েশ্চেনগুলো চ্যাট বক্সে এন্টার করতে পারেন। Also, I'm promoting the LinkedIn page. So, Samira, if you can just mention that also as well. Okay. আর এটা আমাদের এই বছরের শেষ ফায়ারস্টপ ওয়েবিনার ছিল। সো নেক্সট ইয়ার ইনশাআল্লাহ আমাদের আরো ফায়ারস্টপ ওয়েবিনার হবে। সো আপনারা আমাদের ফেসবুক পেজে চোখ রাখবেন। আশা করি আমাদের ফেসবুক পেজ বা লিঙ্কডইন পেজে আমাদের হচ্ছে গিয়ে যে ইভেন্টগুলো বা ওয়েবিনারগুলো হয়, সেগুলো সবগুলোর অ্যাড দেওয়া থাকে। প্লিজ ডু ফলো, ভিজিট আস অ্যান্ড আমাদের সাথে থাকবেন এবং আমাদেরকে আরো উৎসাহ দিবেন, যাতে করে আমরা আপনাদেরকে টেকনিক্যালিও জিনিসগুলো সাপোর্ট দিতে পারি। Yeah, Pawan, I think we can take the questions. So, Samira, most of the questions I have already answered. There are few questions which I would like to answer. Like someone was asking that do we have presence in Chittagong? So to answer that, yes, we do have our sales representative, our team members based in Chittagong. So as mentioned by Sanchit and Samira, please fill the feedback form and we will reach out to you in Chittagong as well. Right. Apart from that, there were quite a few questions regarding the PDF file of the presentation and the video recording. So the answer is again same. Please fill the feedback form, mention it in your comments, and then we will share the recording and the PDF file as well with all of you. Yeah, I think those were the questions. I don't see any other questions apart from this. Yeah, if there is no questions, then thank you so much for joining, for taking out time from your busy schedule, right? And please do follow us on LinkedIn, and Sanchit has already shared the YouTube page also for Hilti Bangladesh. Please do follow that. We will keep on posting the next update for the upcoming webinars, which we will plan in 2025. Thank you very much once again. Thank you, সবাইকে। Thank you.
Thank you everyone for joining this webinar. Thank you so much. We are signing up, signing out from here. Thank you. Thank you.